প্রশ্ন করি এর আগে বিষয়ের দিক থেকে কিছু কিছু বিষয় আপনার প্রতি কিছু কিছু প্রশ্ন আমি আগে শেষ করি রিপোর্টের কথাটা। এবার আমি আপনাকে কোট এন্ড কোট একটু বলি যে কোন প্রার্থী বা তার পক্ষে কেউ নির্বাচনের আচরণ বিধি ভঙ্গ করলে সর্বোচ্চ 20,000 টাকা জরিমানা, প্রার্থিতা বাতিল বা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার অথবা রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী অন্য যে কোনো দণ্ডে দণ্ডিত হবে। এটা কিন্তু ছিল বিধির মধ্যে। সো আমি ওকে বকা দিতেই পারি, আমি বলতেই পারি আমি কিন্তু রিপোর্ট করব, করি না করি সেটা বিবেচ্য বিষয়। আজ পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটি বলতে পারবে না যে আমি কাকে রিপোর্ট করেছি। শিবিরের প্রার্থীকে এলাও করেছেন? না না না, আমি কোন প্রার্থীকে এলাও করি না, কোন প্রার্থীকেই না। মানে আপনারা আসলে ইচ্ছাকৃতভাবে তার এই আচরণ ছিল বলে মনে করেন? না, আমি হামিমকে চিনি, এর জন্যই আমি যে বকা দিয়ে বললাম হামিম তুমি কিন্তু জানো আমি আনবায়াস, তার মানে হচ্ছে যে হামিম এই কথা বলতেছে, এটা আমার বিশ্বাস হচ্ছে না। তার মানে বিশ্বাসের একটা আস্থার জায়গা, বিশ্বাসের জায়গা না থাকলে তো আমি এখন ওর সাথে বসতামই না। হ্যাঁ, আমি আপনার কাছে আসছি। রাষ্ট্র নির্বাচনে ছাত্রদল মনোনীত জিএস প্রার্থী হামিমের সাথে ম্যাডামের একটা সমস্যা হয়েছিল, তাদের মধ্যে বাক বিতরণটা হয়েছিল। তারপর সামাজিক যোগাযোগ ছড়িয়ে পড়ে যে হামিম আর ম্যাডামের সাথে বেয়াদবি করেছে এবং ম্যাডামও কিছু উত্তেজিত হয়ে কথা বলেছে, ম্যাডামের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে তিনি শিবিরকে সহায়তা করছেন। তো অবশেষে সেই ম্যাডাম এবং হামিম দুজনকে একত্রিত করে আলোচনা করা হয়েছে, তারা কি আসলেও বাক বিতরণ হয়েছে, কি হয়েছে মূলত, এবং হামিম বা ম্যাডামের উপর কেন খেপে গিয়েছিলেন, আর ম্যাডামের উপর যে অভিযোগ তিনি শিবিরের পক্ষে কাজ করেছেন, শিবিরকে সহায়তা করেছেন, এটা কতটুকু বাস্তবসম্মত তিনি নিজে সাক্ষাৎকার দিয়েছেন। আলোচনা শুনে বুঝতে পারবেন যে ম্যাডাম আসলে কখনোই শিবিরের যে সম্পৃক্ত থাকার কোনো সম্ভাবনা নেই। আলোচনা শুধু শুনলেই বুঝতে পারবে, কারণ তার কথার ম্যাচুরিটি সবকিছু মিলিয়ে বোঝা যাবে সে রাজনীতির সাথে জড়িত না। চলুন আমরা আলোচনাগুলো শুনবো। দুজন মানুষ রয়েছেন যারা ইতিমধ্যে বিভিন্ন কারণে আলোচনার বিষয়বস্তু হয়েছেন। সেটি আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন হয়েছে, সেখানে একজন শিক্ষিকার সাথে তার শিক্ষার্থীর সাথে কিছুটা বাকবিতণ্ডা হয়েছে, কিছুটা তর্ক বিতর্ক হয়েছে। এর পেছনে আসলে কি হয়েছিল? কারণ আমরা ওই বিতর্কর যে সিনারিওটা দেখেছি, সেই সিনারিওকে ঘিরে বিভিন্ন রকম মত, বিভিন্ন রকম মন্তব্য, বিভিন্ন রকম অশালীন কথাবার্তা, বহুত কিছু শুনছি। এই বিষয়গুলিকে আসলে একটু স্পষ্ট হতে চাই, কারণ সেদিনকার যে দুজন সেখানে ছিলেন, এই বিষয়গুলো নিয়ে যারা কথা বলেছেন, কি কারণে বলেছেন, কেন বলেছেন, সর্বশেষ কি পরিস্থিতিতে সেখানে সবকিছুর ওই বিষয়টার অবসান হয়েছিল, এই বিষয়গুলিকে আপনাদেরকে জানানোর জন্য আজকের এই আয়োজন। আমাদের সাথে সেই দুজন ব্যক্তি রয়েছেন। শেহরিন আমিন মুনামি রয়েছেন, তিনি সহকারী শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আমার ডানে রয়েছেন শেখ তানভীর বারী হামিম, তিনি জিএস প্রার্থী। 2025-এর যে গত পরশুদিন যে নির্বাচন হয়েছে ডাকসু নির্বাচন, সেটিতে তিনি ছাত্রদলের জিএস প্রার্থী ছিলেন। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এটা আমার সেই সাধারণত আমি যে টকশো করি সেটি নয়, আপনাদের দুজনকেই, আপনারা একজন শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। এই শিক্ষার্থী এবং শিক্ষকের মাঝে আমরা সাধারণত শিক্ষক এবং শিক্ষার্থীর মাঝে যেটা হয়, শাসনের একটা সম্পর্ক থাকে, কিন্তু এই শাসনের সম্পর্ক একটু ব্যতিক্রমী চিত্র আমরা দেখতে পেয়েছি যে ডাকসু নির্বাচনে। সর্বপ্রথম আমি যদি হামিমকে জিজ্ঞাসা করি, আপনি অবশ্যই আপনাকে মানে আগে আপনার শিক্ষার্থীর কথা শুনে আপনার কাছে আসছি, যে হামিমের প্রতি একটা বিষয় হলো যে কি এমন কারণ যেটি হয়েছিল যে আপনি আপনার শিক্ষিকার ওই নির্বাচন চলাকালীন সময় তিনি তো একটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, সুতরাং তিনি তার শিক্ষার্থীদের একটি নির্বাচনের খুব গুরু দায়িত্ব পেয়েছিলেন, আপনাদেরকে ঠিকভাবে শৃঙ্খলভাবে রাখা যায় কিনা সেই দায়িত্ব পেয়েছেন। কি এমন কারণ হলো যে আপনি আপনার শিক্ষিকার সামনে গিয়ে, আমরা যেটা দেখতে পেয়েছি, শুনবো আপনার কাছ থেকে আসল বিষয়, যে আপনি তার সাথে থাকা অন্যান্যদেরকে আপনি ধমকাচ্ছিলেন, আপনার সাথে ছাত্রদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছিলেন আজকে, সেও কি এমন কারণ ছিল একটু শুনতে চাই জনাব হামিম। শুরুতে আপনাকে ধন্যবাদ যে আসলে এই যে ঘটনাটি ঘটেছে তারপরে কিন্তু অনেক ধরনের তীব্র প্রতিক্রিয়া আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি। আসলে ডাকসু নির্বাচন যেদিন অনুষ্ঠিত হচ্ছিল গত দুদিন আগে, তখন কিন্তু ম্যামের সাথে আমার যখন কথোপকথন হয়েছে, তার পূর্বে কিন্তু 2-3টি কাহিনী ঘটে গেছে। প্রথমেই সকালবেলা যখন আপনার নির্বাচনটি শুরু হয়েছে, তখন কিন্তু আমাদের যে ভিভি পদপ্রার্থী ছিল, সেই ভিভি পদপ্রার্থী একটি কেন্দ্রে প্রবেশ করে। সেটি নিয়ে কিন্তু একজন রিটার্নিং অফিসার বলেছিল যেটি আচরণবিধি লঙ্ঘন হয়েছে, এবং এটা প্রথম আলো সহ দেশের সকল জাতীয় দৈনিক একদম ফার্স্ট আওয়ারে সকাল 8:30টার ভিতরে কিন্তু এটা নিউজ করে ফেলে যে ছাত্রদল মনোনীত সমর্থিত প্রার্থী
তিনি আচরণবিধি লঙ্ঘন করেছেন, যার ফলে কিন্তু শিক্ষার্থীদের ভিতরে একটি তীব্র মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় যে একজন প্রার্থী সে আচরণবিধি লঙ্ঘন করছে। পরবর্তীতে দেখা যায় নির্বাচনের যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্র কিন্তু লেখা আছে যে একজন প্রার্থী তিনি তার কেন্দ্রে ঢুকতে পারবেন, ভিপিজিএস এবং এজিএস প্রার্থী এবং পোলিং এজেন্টরা কেন্দ্রে ঢুকতে পারবেন ভোট গ্রহণের সময়। এটা কিন্তু ডাকসু গঠনতন্ত্রে উল্লেখ আছে। দুই ধরনের কথা বলা হয়েছিল, সে বলেছিল রিটার্নিং অফিসারের কাছ থেকে অনুমতি নিয়ে সে ঢুকেছে, যদিও পরবর্তীকালে সেই রিটার্নিং অফিসার বলেছে আসলে তথ্যটি সঠিক নয়, সে পারমিশন নেয় নাই। আবার বলা হয়েছে আবিদি বলেছে যে না, ঢোকার অধিকার রয়েছে, সে নিয়ে সেটা আবিদ ভাই বা রিটার্নিং অফিসার কি বলেছে সেটা থেকে মুখ্য বিষয় নির্বাচন কমিশন কি বলেছে। নির্বাচন কমিশন বলেছে এটা কোনো আচরণবিধি লঙ্ঘন হয়নি, কেননা এটা গঠনতন্ত্রে উল্লেখ আছে। সুতরাং এখানে কিন্তু এই বিষয়টি শেষ। এর পরবর্তীতে আমরা বিভিন্ন কেন্দ্রে দেখতে পেলাম যে সকাল থেকে সেখানে কিন্তু প্রত্যেকে প্যানেল শিট সরবরাহ করছিল, যারা শিক্ষার্থীরা লাইনে ছিল, ভোটাররা লাইনে ছিল তাদেরকে। তো আমি যেমন প্রথমে উদাহরণ যে উদাহরণ ভোট কেন্দ্রে, সেখানে হচ্ছে আমার ভোট কেন্দ্র, সেখানে ভোট প্রদান করতে যাই, তখন আমি দেখেছি যে আমাদের শুধু ছাত্র শিবির বা ছাত্র দলই নয়, বিভিন্ন স্বতন্ত্র প্রার্থী তারাও কিন্তু প্যানেল শিট সরবরাহ করছে। তো আমি তো আমার হাতে অনেকে দিয়েছে, আমি আমার মতন প্রবেশ করে আমি সেখানে ভোট প্রদান করে যখন আমি আপনার টিচার্স ক্লাবে আসলাম, তখন দেখলাম যে ওখানে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছে যে ভোট কেন্দ্রের 100 মিটারের ভিতরে কোনো ধরনের প্রচারণা করা যাবে না, কোনো ধরনের সরবরাহ শিট দেওয়া যাবে না, কিন্তু আবার অনেকেই দিচ্ছেন। পরবর্তীতে আমি যখন টিএসসিতে আসলাম, টিএসসিতে যখন আসছি ম্যামের সাথে যে ঘটনা, তার আগে কিন্তু আরো একটি ঘটনা ঘটে গেছে। সেটা হলো টিএসসি বুথ কেন্দ্রে একটি একটা ব্যালট পাওয়া গেছে যেখানে 2টা ক্রস চিহ্ন দেওয়া, অর্থাৎ সেখানে আপনার একটি প্যানেলে ডিপি এবং জিএস কে ক্রস চিহ্ন দিয়ে ভোট দেওয়া, সেখানেও কিন্তু একটি মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। সুতরাং এই 2-3টা ঘটনার পরে আমি যখন ওই টিচার্স ক্লাব যখন টিএসসিতে গেলাম, তখন হচ্ছে আমার ওইখানে যারা নারী প্রার্থীরা ছিল লোকালে, তারা বলছে যে ভাই এখানে আমাদের অন্য সকলে প্যানেল শিট সরবরাহ করছে, কিন্তু আমাদের প্যানেল শিট দিতে দেওয়া হচ্ছে না। তো আমরা প্রথমে আমি বলেছি যে তো ওদের দিলে তোমাদেরকেও দিতে দিবে, আমি কিন্তু প্রথমে এটা বলছি, কিন্তু তার 10 মিনিট পর ওরা আবার এসেছে, ভাই আমাদেরকে একটুও দিতে দিচ্ছে না, অন্যরা সবাই প্যানেল শিট দিচ্ছে। এই ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে শিবিরের যে প্যানেল শিটটি সেটা কিন্তু অত্যন্ত ফোল্ডিং প্যানেল শিট, সেটা হাতে নিয়ে যে কেউ ক্যারি করতে পারছে। আর আমাদের যে প্যানেল শিট সেটা একটু বড়, আবার স্বতন্ত্র যে প্রার্থীদের প্যানেল শিট সেটাও বড়। তো এই ঘটনাগুলো যখন ঘটে গেছে, আপনি জানেন যে নির্বাচনের সময় প্রত্যেকটা মোমেন্ট কিন্তু গুরুত্বপূর্ণ এবং আমরা ক্রিটিক্যালি দেখি বিষয়গুলোকে। তো আমি যখন ম্যামের কাছে গেলাম পরে যে ম্যাম আপনি এটা আপনাদেরকে কেন অনুমতি দিচ্ছেন না, সেক্ষেত্রে ম্যাম কিন্তু বলেছে আমি কাউকে অনুমতি দিচ্ছি না, এটা উনি ক্লিয়ার করেছেন। পরবর্তীতে আমাদের নারী প্রার্থী যারা, তারা বললো না আপনি তো শিবিরকে নিতে দিচ্ছেন, স্বতন্ত্র প্রার্থীকে নিতে দিচ্ছেন, এটা বলেছে তারা। তখন ম্যাম এক পর্যায়ে বলেছে যে তোমরা ছাত্রদল সব থেকে বেশি দিয়েছো, এটা মিডিয়ায় আছে। তখন আমি বলেছি, আমি তখন প্রতিবাদ জানিয়েছি, যদি আমার প্রতিবাদের ভাষাটি এরকম হওয়া উচিত হয়নি, আমি সমস্বরে বা উত্তেজিত হয়ে কথাটি বলেছি। সেটি হচ্ছে আপনি এর আগে যে 3টা কাহিনী ঘটেছে তার প্রেক্ষাপটে আমার মনে হচ্ছে যে এখানে একটা বায়াসনেস তৈরি হয়েছে, সেই কারণে কিন্তু আমার প্রতিবাদ সামগ্রিক প্রশাসনের উপর, সামগ্রিক নির্বাচন কমিশনের উপর একটা বায়াসনেস আমরা ক্রিটিক্যালি দেখছিলাম। যে যেহেতু আগে 3টা কাহিনী ঘটে, তখন কয়টা বাজে? তখন 12টা-1টা বাজে। ততক্ষণে একটা ধারণা আপনাদের হয়ে গেছে? জি, ততক্ষণে আমাদের, কারণ তার আগেও কিন্তু 21 হলে একজন প্রশাসনিক কর্মকর্তাকে তিনি ব্যালট বক্সে ব্যালট ভরে দিচ্ছিলেন, তাকে প্রত্যাহার করা হয়েছে। আপনার নিউজগুলো দেখলে বুঝবেন 21 হলে। তো এরকম যখন কাহিনী ঘটে গেছে, এবং তার পূর্বে গণতান্ত্রিক ছাত্র সংসদ তারা একটি প্রেস ব্রিফিং এ বলছে যে এখানে ছাত্রদল এবং ছাত্র শিবিরের পক্ষে ভোট কারচুপি চলছে, এই ধরনের। তো সকলে যখন এইভাবে সমষ্টিগতভাবে প্রতিবাদ করছে, তখন কিন্তু আমরা ক্রিটিক্যালি এটাকে দেখা শুরু করছি। তো আমি তখন ম্যাডামকে ওইখানে প্রতিবাদ করেছি, তিনি আমার শিক্ষক সেই হিসেবে নয়, আমি প্রতিবাদ করেছি তিনি প্রশাসনিক কর্মকর্তা সেই হিসেবে। কারণ ম্যামের সাথে আমার অত্যন্ত ভালো সম্পর্ক এবং শ্রদ্ধার সম্পর্ক, কিন্তু একজন প্রশাসনিক কর্মকর্তাকে যেভাবে প্রতিবাদ করা উচিত, আমি প্রতিবাদের ভাষা ঠিক ছিল, কিন্তু সেখানে উত্তেজিত হয়ে বলেছি। এর জন্য আমি নিজেই সবসময় কিন্তু সরি ফিল করেছি, যে মনের থেকে যে আসলে এইভাবে বলেছেন, কারণ সবকিছু পর তিনি আমার শিক্ষক। না, সে তো আছে, কিন্তু আপনি যে কারণে অভিযোগটা করেছেন ম্যামের প্রতি, সেই অভিযোগে কি আসলে সেই অভিযুক্ত ছিল? কারণ সেই এর আগে কি অন্যদেরকে এরকম কোনো, ওইখানে ম্যাম বলছে যে কেউ দিতে পারবে না, কিন্তু অনেকে কিন্তু ম্যামের কথা না শুনেই দিচ্ছিল, কিন্তু উনি তো ইচ্ছাকৃতভাবে কাউকে এখানে বায়াসড হয়ে। জি জি, আমি তো মনে করেছি নোট নেওয়া দরকার হবে না, কিন্তু হামিম এতক্ষণ ধরে বলছে যে আই মাইট ফরগেট। আমরা কিন্তু আসলে দ্বিপাক্ষিক কোনো বিতর্ক করছি না, আমি আসলে কি কি জায়গা ক্লারিফাই করব অবশ্যই নোট ডাউন করব। আমরা চাই এটা আজকে আপনাদের এই দুজনেই তো ছিলেন সেখানে, আপনাদের থেকে বেস্ট এবং কেউ জানবে না, রাইট? এটা ভুল বুঝাবুঝিটা অবশ্যই হবে আশা করি। জি, যে ম্যামকে
ম্যাম কিন্তু মানা করেছে, এটা ভিডিও আমরা দেখেছি যে ম্যাম মাইকিং পর্যন্ত করেছেন আপনি যে কেউ দিতে পারবে না, কিন্তু সেখানে অনেকেই দিয়েছে। ম্যামের কথা হয়তো বা শুনেনি, না শুনে দিয়েছে, দিয়েছে, কিন্তু একজন প্রশাসনিক কর্মকর্তা তার কথা শুনতে, এটা একটা নির্বাচন প্রক্রিয়ার ভিতরে আমরা আছি, তো না শুনলে তার প্রশাসনিক যে দায়িত্ব সেটা তার পালন করতে হবে নাকি? আপনি এখন কেউ দিচ্ছে জোরপূর্বক, এটা তো অন্যরা আপনার আপিল করবে যে আপনি কেন এটাকে অ্যালাউ করছেন, কেন আমাকে অ্যালাউ করছেন না। এটাই আমি তখন প্রশ্ন করেছি, এবং প্রশ্ন করার পরবর্তীতে ম্যামের সাথে আমার একটি কথোপকথন হয়েছে, আপনারা সেটা সবাই দেখেছেন। যদিও আমাদের কথোপকথন ম্যামও এক পর্যায়ে উত্তেজিত হয়ে অনেক কথা বলেছে, কিন্তু আমি ছাত্র হিসেবে উত্তেজিত হয়ে বলাটা আমার উচিত হয়নি, আমি আরো ভালো ভাষায় ভালো করে বলতে পারতাম যে বিষয়টাকে। এর পরবর্তীতে সেখানে কিন্তু আমাদের নারী প্রার্থী যারা, তারা বলছে যে ম্যাম নাকি বলেছে তোমাদের ছাত্রত্ব বাতিল করে দেবো, প্রার্থিতা বাতিল করে দেবো। প্রশাসনিক কর্মকর্তা হিসেবে উনি এটা বলতেই পারে, কিন্তু ওইখানে অন্য যারা রয়েছে স্বতন্ত্র প্রার্থী, তারাও কিন্তু দিচ্ছে, প্যানেল শিটটা সরবরাহ করছে, এবং নিচে অসংখ্য প্যানেল শিট ভরা ছিল। তো আমরা একটা বিষয় বলেছি যে আপনি যদি দিতে দেওয়া, মানে কেউ দেয়, সবাইকে দিতে দেওয়া উচিত, আর যদি নিয়ম থেকে কেউ দিতে পারবে তাহলে যেন কেউ দিতে না পারে, এটা এনশিওর করা উচিত। আমি আপনার কাছে আরো ক্লিয়ার করি, আরেকটা বিষয় হচ্ছে এই ঘটনার পরে, এই ঘটনা থেকে আমি জাস্ট বের হয়ে যখন গেছি, তারপর দেখলাম যে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে আসছি, ওখানে অনেকগুলি প্রশ্ন আছে, কিন্তু আপনি ততক্ষণ পর্যন্ত বা এখন তখনই আপনি সরি ফিল করেছেন যে এটা নাকি? আমি বলি, আমি সার্বিক পরিস্থিতি না, যখন আমি বেরিয়ে গিয়েছি তখনই আমার মনে হচ্ছে যে একজন শিক্ষকের সাথে এটা করা উচিত হয়নি। আবার একবার মনে হচ্ছে উনি একজন প্রশাসনিক কর্মকর্তা, প্রতিবাদ আমার করার দায়িত্ব। এখানে কয়েকটা বিষয় আছে, প্রতিবাদের ভাষাটা আমার উচ্চ স্বরে আপনি, হ্যাঁ, শিক্ষক হিসেবে ওইভাবে বিহেভ করা উচিত হয়নি, এটা আপনি শিক্ষার্থী হিসেবে বলছেন, কিন্তু ওই সময় যে উনি যে দায়িত্বে ছিলেন সেখানে কি আসলে এমন কোন ডেভিয়েশন আপনি দেখেছেন কিনা যেটা আপনি শিক্ষক না হলে হয়তো? এটা ম্যামের পার্সোনাল ডেভিয়েশন না, এটা প্রশাসনিকের কথা বলছেন। হ্যাঁ, সমষ্টি আমি পার্সোনাল, কারণ আপনি তো এর আগে না, এই যে অ্যাকিউজ করলে তুমি ওভাবে জানতে চাচ্ছে যে ওনার উপরে অ্যাকিউজেশনটা কি ওনার উপরে হবে, ম্যামকে এখানে ম্যামকে আলাদাভাবে দেখার সুযোগ নেই, তিনি ম্যামের উপরেই, তিনি প্রশাসনের সবাই, তিনি প্রশাসনের একটি পার্ট, আমি সেইভাবেই তাকে ট্রিট করেছি, ওখানে সেইভাবে বিহেভ করেছি। তার মানে প্রশাসনিক অন্যান্য ডেভিয়েশনের কারণে আপনারা পেয়েছেন, তার উপরে তাকে পাইনি, তিনি এখানে ছিল। এবং মেয়েরা যেহেতু অভিযোগ, উনি তো সারা বাংলাদেশে, উনি তো এখন কি বলে খলনায়কের, আমিও তো খলনায়ক হয়েছি, এটাও তো বলতে হবে যে আমি কিন্তু ওইখানে আমি একজন প্রার্থী। কিন্তু আচ্ছা, এরপর কেন খলনায়ক হয়েছে তিনি কেন? তারপরে কারণ তিনি এই বিষয় নিয়ে কথা বলতে চাননি। আমরাই আসলে যে যেটা সত্যি কথা বলতে কি প্রিয় দর্শক, আমরা চেয়েছি আসলে এই বিষয়টার প্রতি ওনার কি দায় ছিল, যে কারণে ওনাকে আমরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গাতে ওনার প্রতি একটা অন্যরকম বিরূপ আচরণের কথা। যদিও আমাদের কাছে হামিম বলেছে যে আচরণটা সে করেছে সেটার জন্য সে সরি করে, তবে সরাসরি আপনাকে দায় দিচ্ছে না, পুরো সেই ব্যর্থতার কারণেই আপনার সাথে সামান্য কিছুর মধ্যে তার উত্তেজনাটা সবকিছু। আমি প্রতিবাদ করছি প্রশাসনিক কর্মকর্তা হিসেবে, কিন্তু প্রতিবাদের ভাষাটা সেরকম উচ্চস্বরে করেছে। কয়েকটা বিষয় তো বলছে যে বিষয়গুলি নিয়ে আপনার অবস্থানটা আপনি যদি বলতেন, কারণ প্রথম থেকে শুরু করি। প্রথমত হচ্ছে যে আমি সহকারী অধ্যাপক, সহকারী শিক্ষক না, আপনার ভুল। নাম্বার 2 হচ্ছে যে আমি বসার পর আমার মনে হলো আপনাকে ওই সাইডে দিয়ে হামিমকে এই সাইডে দেওয়া উচিত ছিল, বিকজ ইটস নট আ টিচার ভার্সেস স্টুডেন্ট কাইন্ড অফ সিচুয়েশন। আপনি ওই সাইডে যেতেন, হামিমকে এই সাইডে পাঠান, আপনি ওই সাইডে যান। তাই না? আমরা কি একে অপরের এগেইনস্টে বসছি নাকি? না, ডেফিনেটলি নট। আমি সেই জিনিসটা, চেয়ার কেন নিচ্ছেন? একই তো চেয়ার। আপনি এই কারণে তো শিক্ষক। এক্স্যাক্টলি। এবার আমি কথায় আসি। সো আমি যেটা মনে করি, আমি যেটা প্রথমেই আমি তো আসলে none of us planned to sit together, তাই না? আলাদা আলাদা ইন্টারভিউ দেওয়ার কথা ছিল। আমি এটাও দর্শককে মেনশন করি, আই নিউ যে আমি আমার জায়গাটা বলতে আসবো। তো আমাকে যখন উনি বললেন যে ম্যাডাম হামিম ভাইও আসবেন, আমি বলছি হামিমের সাথে আমি দেখা করতে পারি, আমি ওর মুখোমুখি কোনো কথা বলার কোনো দরকারই নাই আমার, কারণ আমার আসলে ও স্টুডেন্ট। 9 তারিখেও আমার স্টুডেন্ট, অনেক পছন্দ। এর জন্য আপনারা দেখেছেন আমাকে বকা দিচ্ছিলাম। হ্যাঁ, আমি কিন্তু ভিডিওগুলো যদি দেখেন, আমি কিন্তু হামিম তুমি আমাকে বায়াস বলছো, তার মানে আই ওয়াজ ইন ডিসবিলিভ যে হামিম আমাকে বায়াস বলতে পারে, কারণ আমি জানি যে হামিম আমাকে চিনে, তো হতেই পারে না যে হামিম আমাকে বায়াস বলতেছে। এটা পার্সোনাল জায়গা দিয়ে বলছিল, পার্সোনাল জায়গা দিয়ে আমিও বিলিভ করি না যে তিনি বায়াস, কিন্তু আমি সমষ্টিগতভাবে প্রশাসনিক কর্মকর্তা, কিন্তু যে কারণে করেছে সেটার ব্যাপারে বলুন। তারপর আমি একটা করে আসি। তো তারপর
তারপরে হচ্ছে যে আমি এই জন্যই রাজি হলাম একসাথে বসতে, যে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান টু নো যে আমরা আসলে সবাই এক টিমে। এবং আমার এর আগেও ইন্টারভিউ গুলো যদি ওগুলো আসে নাই, খারাপ জিনিস শুধু মিডিয়াতে আসে, ভালোগুলো আসে না। আমাকে যখন মিডিয়া জিজ্ঞেস করেছে যে আপনারা কোনো সংকট বা কোনো ঝুঁকিপূর্ণ কিছু মনে করেন কিনা, আমি বারবার বলেছি, আই স্ট্রেস যে এখানে উই আর অল অন দ্য সেম টিম। সেখানে প্রশাসন বলেন, ফ্যাকাল্টিজ বলেন, স্টুডেন্টস বলেন, সবাই সেম টিমে। এখানে ঝুঁকির জায়গাটা কোথায়? তাহলে সেম কথা আমার হামিমের জন্য, যে আমার সাথে হামিমের 9 তারিখে একটা বাগবিতণ্ডার মতন হয়েছে। তার মানে এই না যে আমি এখন কালকে 9 তারিখ থেকে আমি ওকে ডিজোন করবো। ও আমার স্টুডেন্ট, ও কি ক্যাম্পাসে আসবে না? আমি কি ওর সাথে দেখা হবে না? সো আমার আসলে ওখানে কোনো রাগ, ক্ষোভ, দুঃখ কিছুই নাই। আরেকটা কথা হচ্ছে যে আমাকে এই ঘটনার পর অনেকে জিজ্ঞেস করেছে ইফ আই এম ওকে। হ্যাঁ, এন্ড আমি আসলে বললাম ওয়াই শুডেন্ট আই বি, মানে আমি তো নর্মালি আছি, আমি বাসায় আসছি, আমি আমার নর্মাল ডে টু ডে কাজ করছি, তো দ্যাটস দ্যাট। সো হামিমের প্রতি আমার কোনো রিজেন্টমেন্ট, কোনো গ্রাজ, কোনো রাগ, কোনো কিছু নাই। এখন আমি যেটা যেভাবে দেখি যে আসলে আমি বুঝছি ওই টাইমটা আমিও রেগেছিলাম, হামিমও রেগেছিল। আমি রেগেছিলাম কারণ সকাল থেকে আপনারা ভিডিওতে দেখেছেন যে আমি সুন্দর করে বলে কিন্তু কুল পাচ্ছিলাম না। আমাকে মাইকে চিৎকার করে বকা দিতে হচ্ছিল যে তোমরা 100 মিটারের ভিতরে কোনো ধরনের এই যে লিফলেট বিতরণ, মুখে মুখে বলা এক কথা, বা লিফলেট বিতরণ এটা করা যাবে না, এটা নির্বাচনী বিধিমালার পরিপন্থী, মানে ইটস ক্লিয়ারলি রিটেন। এটা বারবার করছিল, এবং সেটা শুধুমাত্র ছাত্র দল না, ছাত্র দল, তারপরে স্বতন্ত্র, শিবির, সবাই বারবার এসে, বাম, সবাই সবার মতন আসছে। এবং আমার কাজটা কি ছিল? ওদেরকে তাড়িয়ে দেওয়া। হ্যাঁ, এবং আমি রিপিটেডলি ওটা করছিলাম। হ্যাঁ, এখন আমি যেটা মনে করি যে সেই মুহূর্তে ঘটনাটা কেন ঘটলো, আমার ধারণা ওই টাইমে যে 2 নারী রিপ্রেজেন্টেটিভ ছিল, প্রার্থী ছিল, ওরাও মনে করেন সবাই তখন ইলেকশনের হাইপার। হ্যাঁ, সবাই তখন একটা অ্যান্টিসিপেশন। আমার ধারণা ওই 2 এসে ভাই ব্রাদারকে পেয়েছে, সিনিয়র ভাই ব্রাদার, তারপর নেতা গোত্রীয়। হ্যাঁ, তো ওদেরকে ডেকে এনেছে যে দেখেন দেখেন ম্যাডাম আমাদেরকে শুধু ইয়া করছে, হ্যাঁ দিতে দিচ্ছে না, সবাইকে দিতে দিচ্ছে, নালিশ করছিল। হ্যাঁ, নালিশ। হ্যাঁ, তো আমি কিন্তু সবাইকে ভাগাচ্ছি নির্বিশেষে। হ্যাঁ, ভাই ভাই ভাব অলরেডি আছে। হ্যাঁ, অলরেডি আছে। সো বিষয়টা হচ্ছে যে ওরা 2 যে দৌড়ায় ওদেরকে আনলো। সো এখানে হামিম ছিল, শিপন ছিল, তারপরে তোমাদের সেন্ট্রালে আরেকজন ছিল, নাসির নামে উনি ছিলেন। হ্যাঁ, আমার খুব পছন্দের মেঘলা ছিল। হ্যাঁ, এন্ড ইফ ইউ সি ক্লোজলি, ওখানে ভিডিওটা আসে নাই, আমি মেঘলাকেও জিজ্ঞেস করছি, মেঘলা মেঘলা ওরা তোমার দল কেন আমাকে এরকম করছে? মানে আমার কাছে ডিসবিলিফ তখনও যে ওরা আমাকে আসলে ঘেরাও করলো, ব্যারাজ আমি সকাল থেকে সবাইকেই ওখান থেকে এটা করতে দিচ্ছিলাম না। এটা আসলে নির্বাচনী ইয়ার। আরেকটা যেটা হামিম বলেছে যে আমি ওকে বলেছি যে আমি তোমাকে রিপোর্ট করবো অ্যাজ অ্যাসিস্ট্যান্ট প্রক্টর। হ্যাঁ, এবং হ্যাঁ ওই মেয়েটাকে, কারণ মেয়েটা আমাকে আসলে অনেক বিরক্ত করে দিয়েছে সকাল থেকে। আমি অনেকবার, এখানে একটা কথা শুনেন, বিষয়টা হচ্ছে যে স্বতন্ত্র প্রার্থী বা অন্য কোনো প্রার্থী থেকে যখন ভাগিয়ে দিচ্ছিলাম, তারা বের হয়ে যে আবার কিছুক্ষণ পরে ঘুরে আসছিল, এমন না যে ওরা আসছিল না। কিন্তু ছাত্র দল ঠিক টিএসসির মানে গেটটার পাশে বিশাল করে একটা টেবিল দিয়েছে। সো ওই টেবিলে ইট ওয়াজ ভেরি ইজি ফর হার, বারবার করে ঢুকে যাচ্ছে। এখন আমিও তো মানুষ, বা আমাদের টিমও তো মানুষ, আমরা তো সিকিউরিটির দায়িত্বে যারা ছিলাম, আমরা কনস্ট্যান্টলি কাজ করছি। আমি দৌড়ায় যে ওদেরকে বের করে দিয়ে এসে নিজের জায়গায় পজিশনে আসতেই আবার দেখি চলে আসে। এন্ড ইট ইজ এ কম্পিটিশন, তাই না? ইলেকশন একটা কম্পিটিশন, সবারই ইচ্ছা আছে যে আমি যেন একটু 2টা ভোট বেশি পাইলেও তো ভালো। হ্যাঁ, তো যেই না এই সাইডে আসি ওই সাইডে আবার ঢুকে যায় সবাই। তো আমি সবাইকে তাড়াচ্ছিলাম। তো ওখানে হয়তো কোনো বাই চয়েস কোনো ফেভার করেছেন কিনা, কারণ আমি আপনাকে একটা প্রশ্ন করি এর আগে বিষয় থেকে কিছু কিছু বিষয় আপনার প্রতি কিছু কিছু প্রশ্ন এসেছে। আমি আগে শেষ করি রিপোর্টের কথাটা। এবার আমি আপনাকে কোট এন্ড কোট একটু বলি যে কোন প্রার্থী বা তার পক্ষে কেউ নির্বাচনের আচরণ বিধি ভঙ্গ করলে সর্বোচ্চ 20,000 টাকা জরিমানা, প্রার্থিতা বাতিল বা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার অথবা রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী অন্য যে কোনো দণ্ডে দণ্ডিত হবে। এটা কিন্তু ছিল বিধির মধ্যে। সো আমি ওকে বকা দিতেই পারি, আমি বলতেই পারি আমি কিন্তু রিপোর্ট করব, করি না করি সেটা বিবেচ্য বিষয়। আজ পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটি বলতে পারবে না যে আমি কাকে রিপোর্ট করেছি। শিবিরের প্রার্থীকে এলাও করেছেন? না না, আমি কোন প্রার্থীকে এলাও করি না, কোন প্রার্থীকেই না। মানে আপনারা আমার সেন্টারে আমি কাউকে এলাও করি না। তার মতো নিবৃত্ত করার চেষ্টা করেছে, কেউ তার কথা শুনছিল না, যে যেমন হ্যাঁ সবাই ঢুকে সবাইকে বের করি, এটা রিপিটেডলি চলছিল ইন আ সার্কুলার মোশন। লাস্টে যেটা হয়েছে যে তখন দুপুর হয়ে গেছিল, আই থিংক যত দুপুর হচ্ছিল প্রার্থীদের উপর
আমার মনে হয় যে আমার ছাত্রদের উপর অনেক স্ট্রেস, হ্যাঁ দলীয় পর্যায়ে থেকে একটা স্ট্রেস যে কি হবে কি হতে যাচ্ছে, সেই দিক থেকে যখন আমার ইন্টারপ্রিটেশন অফ দ্য সিচুয়েশন ইজ যখন ওই দুইটা মেয়ে দৌড়ে এসে ভাইয়াদেরকে বললো, ভাইয়ারাও এজিটেটেড হয়ে গেল যে হ্যাঁ, কারণ ও যেটা বললো হামিম, আমি এখন শুনলাম যে হামিম বললো যে এর আগে অনেক জায়গায় ওদের এরকম কনসার্ন ছিল। কনসার্ন ইজ নট নেসেসারিলি আ কনফার্মেশন, কনসার্ন প্রার্থী থাকতেই পারে, কনফার্মেশন সেটা হতে পারে না। এখন প্রার্থী সকল প্রার্থীর কোনো না কোনো কনসার্ন থাকে, ইলেকশনে সবাই চায় যে চেক এন্ড ব্যালেন্সের বিষয়টা। তো ও হয়তো ওর রিয়াকশন গিয়েছে ওখান থেকে, হ্যাঁ যে ওকে ডেকে এনেছে হাইপ অফ দ্য হিট অফ দ্য মোমেন্টে, এবং এর জন্য কিন্তু আমি আসলে আমি আপনাকে বললাম না এসে যে আমার কোনো ওর প্রতি রাগ নাই, কোনো ক্ষোভ নাই, আমার দুঃখ যেটা সেটা হচ্ছে যে পরবর্তীতে আমাকে অনলাইনে অনেক বাজে কন্টেন্ট। তবে আপনার কাছে মানে বায়াসনেসের কিছু বিষয় আছে, আপনার অভিযোগ আছে যে আপনি শিবিরকে আপনি এক্সট্রা ফেভার দিয়েছেন, এর সূত্র এর কয়েকটা ইয়ে আছে, মানে প্রিভিয়াস কয়েকটা কানেকশন আছে, যেটা হলো 24 সালে অক্টোবর মাসে যখন ছাত্র শিবিরের এক নেতা, যেটা আপনিও জানেন ভালো করে, মহিউদ্দিন খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাংগঠনিক সম্পাদক পদে আত্মপ্রকাশ করেন, তখন আপনি মন্তব্য করেছেন যদি বলি আমাদের ছাত্র মহি শিবিরের সাংগঠনিক সম্পাদক হয়ে থাকে তাহলে আমি নির্দ্বিধায় বলতে পারি শিবির সবচেয়ে ভালো। আচ্ছা, এত লম্বা লাইন বলি নাই, আমি একদম কোট এন্ড কোট বলি, আমি বলেছি মহি যদি শিবির হয় শিবির ভালো, হ্যাঁ, কারণ মহি এত ভালো একটা ছেলে, মহিউদ্দিন ওর নাম, যেহেতু আমি তার সরাসরি শিক্ষক, হ্যাঁ সরাসরি শিক্ষক, এবং ওর ব্যাচমেটরা সবাই ওকে মহি ডাকে, সেখান থেকে আমি ওকে ওই মুখে মুখে সবাই ডাকে। তো আমরা যারা খুব জুনিয়র শিক্ষক, যারা, আমি একলা না, জুনিয়র শিক্ষক আরো কয়েকজন আছে, আমরা সবাই ওকে মহি ডাকি, হ্যাঁ। তো আমি এই কথাটা বলেছিলাম ইন দ্য সেন্স যে ও এত ভালো একটা ছেলে যে ও খারাপ কিছু করবে বা খারাপ কিছুর সাথে অ্যাসোসিয়েটেড হবে বা ভুল কিছুর সাথে, এটা আমি আসলে মনে করি না। তো ওর মতন ভালো ছেলে যে সংগঠন করবে, অবশ্যই সে সংগঠন হ্যাজ সাম ক্রেডিবিলিটি, হ্যাঁ, হ্যাজ সাম গুডনেস ইন ইট, না হয়তো আর মহির মত পার্সোনালিটির কারণে আপনি এক্স্যাক্টলি, হ্যাঁ, শিবিরের কারণে না, আমি তো তখন শিবিরের কাউকে চিনিও না, হ্যাঁ, তখন তো মাত্র আই থিংক ইট ওয়াজ জুলাই অর অগস্ট 2024 একদম ইনিশিয়ালি। সো হ্যাঁ, আমি আই স্ট্যান্ড বাই ইট, আমি শিবিরকে ভিলিফাই করতে পারি না এবং আমি করব না, জাস্ট বিকজ আওয়ামী লীগ বা আওয়ামী টাইমসে একটা শিবিরকে ভিলিফাই করা, হ্যাঁ, করার একটা যে প্রবণতা ছিল সেটা হতো, এখন আমি সেটা করব না। এখন আপনারা আমাকে যতই এবার শিবিরের ফেমিনিস্ট শাখার শিক্ষক বানান আর যাই বানান, আমার মধ্যে সেই এমনি প্রিভিয়াসলি কোনো কানেকশন কি ছিল? না, পলিটিক্স করেছেন? না, আমি কখনো পলিটিক্স করি নাই। আমার জীবনে প্রথম, আমি অনেক ঠাট্টা করে স্টুডেন্টদেরকে বলি যে জীবনে প্রথম আমি মধুর ক্যান্টিনে ঢুকেছি অগস্টের 29 তারিখ, যেদিন আমি প্রথম অ্যাসিস্ট্যান্ট প্রক্টর হই, এবং আমার প্রক্টর স্যার বলেন যে সেদিন চলো মধুর ক্যান্টিনের খাবারের দাম নির্ধারণের বিষয়ে ছাত্রদের একটা অবজেকশন আছে, ওটা দেখে আসি। দ্যাট ইজ দ্য ফার্স্ট টাইম আই স্টেপড ফুট ইনটু মধুর ক্যান্টিন এন্ড আই ওয়েন্ট দেয়ার এন্ড আই আস্কড যে আপনাদের একটা ছোট মিষ্টি আছে, ওইটা একটু আনেন। মানে এটা তো কত আগে আনা বন্ধু। আমি বলি আল্লাহ, তাই? কারণ আমাকে আসলে আমার বাবা কখনোই পলিটিক্স এর দিকে আসলে ইন্সপায়ার করে, মানে পলিটিক্যালি ইনভলভড হওয়ার জন্য ইন্সপায়ার করেনি। পলিটিক্যালি এনগেজড ছিলেন না সরাসরি, কিন্তু ভালো লাগার জায়গা থেকে কোনো কারণে দুর্বলতা কোনো পক্ষের না, আমি জানি what you are trying to make me say, না ছাত্রদের একটু কম, আমার কাছে শুনেন, আমি নিজেকে মানে মানুষ বলে না আই আইডেন্টিফাই অ্যাজ দিস এন্ড দ্যাট, হ্যাঁ, আই আইডেন্টিফাই অ্যাজ অ্যান একাডেমিক, হ্যাঁ, পিওর একাডেমিক। আমি হয়তো কোনো প্রশাসনিক, ও বারবার বলছে যে আমি প্রশাসনিক কর্মকর্তা বলে সে আমার উপরে রাগটা ঝেড়েছে, আমি নিজেকে কিন্তু প্রশাসনিক দুর্বলতা সেই 12টা বাজে কিন্তু পেয়েছিল। এই প্রশ্ন আপনার কাছে আছে, আসলে তুমি কি আমার প্রশাসনিক দুর্বলতা পেয়েছিলে? আমার মনে হয় যে ম্যাম প্রশাসনিক যে টিমটা ছিল তার একটা পার্ট ছিল, আমি সেটাই বলছি, he was not the head of that team. এক্স্যাক্টলি, এই বিষয়ে ক্লারিফাই করতে পারবে যে ওই টিমের যিনি হেড ছিলেন তিনি ক্লারিফাই করতে পারবে, কারণ কিন্তু উনি তো ধমকটা খেলেন। এটা হয়, এসব হয়, উনি ধমকটা খেয়েছেন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে, তার জন্য সেই সিচুয়েশনটাকে আমরা ক্লারিফাই করতে পারি। শুনেন, এই ধমককে আমি ধমক হিসেবে নেই না, আমার কাছে কষ্টের জায়গা হচ্ছে হামিম কেন আমাকে কোশ্চেন করলো, ওটা মোটেও আমি অভিমান হিসেবে, ও যদি রেগে গিয়ে থাকে আমিও কিন্তু রাগ করেছিলাম, হ্যাঁ, আমি সাধারণত এত রাগি না। আমিও কিন্তু বলেছে জানো আমি কি, হ্যাঁ, ওইটা কেন বলেছি, ও আমাকে বলেছে আপনি পদত্যাগ করবেন বা এরকম টাইপের, তখন আমাকে কমপ্লিট করতে দেয় নাই। এই নেতাদের এই বিষয় হচ্ছে কথা মুখ থেকে নিয়ে নেয়। আমি বলছি তুমি কি জানো আমি কে, আমার এসব আমার কিচ্ছু আসে যায় না, আমি আজকে বললে কালকে পদত্যাগ করতে পারি। তখন আবার বলে যে আপনি পদত্যাগ করলে আমার কি, আরে একটু আগে তো তুমি বললা পদত্যাগ করতে, আবার তুমি বলো আপনি পদত্যাগ করলে আমার কি। আমার না মনে হচ্ছে যে এই কি
মানে হিলারিয়াস একটা সিচুয়েশনে আমি আটকায় গেলাম। বিষয়টা হচ্ছে যে আগে যেটা ছিল লাইক জুলাই 2024 এর আগে আমরা যে ধরনের ঢাকা ইউনিভার্সিটি প্রশাসনকে যেভাবে দেখেছি, ওটা ছিল হচ্ছে যে সবাই কোনো না কোনো পদ পেলে খুব ভালো মানে লাগতো তাদের। সো অ্যাসিস্ট্যান্ট প্রক্টর ইজ আ ভেরি ইম্পর্টেন্ট এন্ড সিগনিফিকেন্ট পজিশন। এই দিক থেকে হয়তো হামিমের মনে হয়েছে যে আমি খুব খুশি এটা করতে পেরে বা এটা ধরে রাখার জন্য, হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট প্রক্টর পদটা। অ্যাসিস্ট্যান্ট প্রক্টরের যে এত কাজ, সেটা আসলে 24 সালের আগে এত কাজ ছিল না, সব ছাত্রলীগই করতো। হ্যাঁ, এখন যেটা আমরা তো এখন কোনো পলিটিক্যাল গভর্নমেন্টের আন্ডারে নাই, তো এখন একটা নিউট্রাল জায়গা আছে, প্রশাসনটা কমপ্লিটলি নিউট্রাল, অ্যাটলিস্ট আমার চোখে। আমি যাই না হামিম মাইট এটা আমরা যাব না, হ্যাঁ এটা পুরো পলিটিক্যাল আলাপ। তো আমি নিজেকে নিউট্রাল রাখার চেষ্টা করি। সেই দিক থেকে আমি চিন্তা করেছি যে হ্যাঁ, আমি যদি আমার ছাত্রছাত্রীর জন্য কিছু করতে পারি, সেটা হয়তো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশনে। ইট ডাজন্ট হেল্প মি অ্যাট অল। আপনি বিশ্বাস করবেন না, এই সকাল সন্ধ্যা 24 আওয়ার অন কল, 24/7 অন কল থাকতে হয়। শুধুমাত্র যে প্রক্টোরিয়াল কাজই না, অনেক স্টুডেন্ট, আমি ফিমেলদের বিষয়টা বেশি দেখি, বাট আমাকে ছেলে স্টুডেন্টরাও কল দেয় বিভিন্ন প্রবলেম পড়লে, বিকজ ওরা আমার কাছে একটা আস্থার জায়গা পায় আমার মনে হয়, বিকজ অফ মাই রোল ইন জুলাই। রিগার্ডলেস, মেয়েরা কল দিয়ে তাদের কষ্ট, তাদের ব্রেকআপ, তাদের এগুলো আমাকে বলে, আর আমি কিন্তু শুনি। 1 ঘন্টা 1.5 ঘন্টা ও বলছে, আমি কি বলবো যে না আচ্ছা ফোন রাখো, এটা তো আমার এখতিয়ারে পড়ে না, এটা রেখে দিই, তুমি কাউন্সিলরের কাছে যাও? না, আমি কিন্তু শুনি। তার মানে ইট ডাজন্ট হেল্প। আমার অনেক টাইম, যে আমি এক ছেলের মা, আমার ছেলেকে টাইম দিতে আমি অনেক সকালে যাই, অনেক রাতে আসি, অনেক সময় অনেক রাত পর্যন্ত আমাকে থাকতে হয়, হলের কাজ থাকে। তো এই 1 বছর আমি সারা জীবনে যত বেশি না ঢাকা ইউনিভার্সিটি এসেছি, ইভেন অ্যাজ এ স্টুডেন্ট, আমি তার চেয়ে বেশি ঢাকা ইউনিভার্সিটি এসেছি। ক্লাস, পাশাপাশি ক্লাসেরও একটা স্ট্রেস, বিকজ অনেক টিচার্স এখন ক্লাস নিতে পারেন না, ইউ গাইজ অলরেডি নো দ্যাট। সো ক্লাসের স্ট্রেস, খাতা দেখা, তার উপরে প্রক্টোরিয়াল কাজ। তো আমি পারলে এটা ছেড়ে দে মা, কেঁদে বাঁচি টাইপের অবস্থা, হ্যাঁ। কিন্তু আমি ছাড়ি না। আচ্ছা আর কিছুদিন, আচ্ছা আরেকটা ইভেন্ট নামাইনি, হ্যাঁ আমি কিন্তু এই নিয়ে অনেকগুলো ইভেন্ট নামিয়ে ফেলেছি। এন্ড যখন আমি কিছু করতে পারি স্টুডেন্টদের জন্য, আমার ভালো লাগে। এবং সেটা হামিম হয়তো মাইট নট ভাউচ ফর মি, বাট আই নো দেয়ার আর স্টুডেন্টস যারা আমি বললে ওরা দে উইল ভাউচ ফর মি, যে নির্বিশেষে সে ডান বাম, সে সেন্টার, সে কে আমি জানি না, বাট যখনই আমার কাছে আসছে, আমি যেখানে স্ট্যাটাসও দিয়েছি যে আমার এখতিয়ারে আছে, আমার দ্বারা করা সম্ভব, আমি সব করেছি। তো আসলে প্রশাসনিক জায়গাটা আপনি যেটা বললেন যে তুমি জানো আমি কে, এটা বলতে আমি ওটা বুঝাই নাই যে আরে আমার ব্যাকগ্রাউন্ড শুনো বা হ্যাঁ না না না, মানে আমার আসলে এই মোহ নাই। আমি বলে দিচ্ছি, আমার কিন্তু মোহ নাই। এবং আমি বলেছিলাম যে তোমরা এই সময় পদত্যাগ করে দিব, যেটা আনসার হিসেবে আবার বলছে আপনার পদত্যাগ আমার কি আসে। কিন্তু আপনি এই এর আগের সময় কিন্তু সে বলেছে সরি ফিল করেছে, আপনার কাছে কি মনে হচ্ছে সে আসলে ইচ্ছাকৃতভাবে তার এই আচরণ ছিল বলে মনে করেন? না, আমি হামিমকে চিনি, এর জন্যই আমি যে বকা দিয়ে বললাম হামিম তুমি কিন্তু জানো আমি আনবায়াস, তার মানে হচ্ছে যে হামিম এই কথা বলতেছে, এটা আমার বিশ্বাস হচ্ছে না। তার মানে বিশ্বাসের একটা আস্থার জায়গা, বিশ্বাসের জায়গা না থাকলে তো আমি এখন ওর সাথে বসতামই না। হ্যাঁ, আমি আপনার কাছে আসছি এখন। হামিম, আপনার কাছে জানতে চাওয়া হলো এরপর যে একটা পরিস্থিতির শিকার হয়েছে আপনারা, আমি যদি এই পরিস্থিতিটা, আমরা যে ভাষা দেখেছি, ডেফিনেটলি শিবিরের কেউ এটা করেনি, আমি একটু ক্লিয়ার করি, ছাত্রলীগের কেউ করেনি, করেছে যেহেতু আপনার পক্ষের লোকজন মনে করেছে যে উনি শিবিরকে ফেভার করেছে এবং শিবিরকে পাশ করে দিয়েছে। কি অবস্থায় নির্বাচন হয়েছে সেদিকে আমি নাই গেলাম, কিন্তু এই পরিস্থিতির জন্য তাকে যেভাবে হেনস্থা করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে, আমি যতটুকু শুনেছি উনি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটাও তিনি ডিঅ্যাক্টিভ করে ফেলেছে। এটার দায় কি আপনাদের ছাত্র সমাজের উপর? আমি একটু বলি যে আমাদের এই ম্যামের সাথে যখন কথোপকথনটি হলো অথবা এই ঘটনাটি ঘটেছে, তার আধা ঘন্টার ভিতর আমি টিএসসি থেকে বের হওয়া মাত্রই দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পেজে এবং বিভিন্ন আইডিতে অলরেডি কিন্তু আমাদের এই ভিডিওটি কাট করে প্রচার করা হয়েছে। দেখুন আপনাদের শান্তশিষ্ট প্রিয় জিএস প্রার্থীর কর্মকাণ্ড, এই ধরনের কথোপকথন কিন্তু বিভিন্ন ভাবে সেখানে ভাইরাল হয়েছে। এবং তার কিছুক্ষণ পর দেখলাম ম্যামকে নিয়েও বিভিন্ন সোশ্যাল আইডিতে, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভাবে তাকে এক ধরনের সাইবার বুলিং, সাইবার হ্যারাসমেন্টের শিকার করা হচ্ছে, যেটা আমরা একদম কিন্তু এটা আমরা ভালোভাবে নিইনি। এবং আমি কিন্তু সকলকে বলেছি যে এই ধরনের কাজ অত্যন্ত খারাপ, কিন্তু আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো স্টুডেন্ট কিন্তু এই ধরনের কাজের সাথে জড়িত না, বা আমাদের আমার এতটুকু বিশ্বাস আছে যে আমার স্টুডেন্টরা আমাকে এত বাজেভাবে হেনস্থাও করবে না, হ্যারাসও করবে না, এটা একদম বাইরে। একটা কাহিনী হচ্ছে, আপনি বললেন যে এটা দায় সম্পূর্ণ আমাদের কিনা, আমাদের দায় কিনা যদি আমাদের একদম পরিচয় সহ থাকে অবশ্যই দায় আছে। যদি সে সংগঠনের সাথে অ্যাফিলিয়েটেড হয়ে থাকে, কেউ যদি এরকম করে, আমি দিব প্রথম জনই আছে। আমি বলি তখন একটা নির্বাচন কেন্দ্রিকতা চলছিল, এখানে তো যেমন
আপনার আমাদের অ্যাক্টিভিস্টও করতে পারে, সোশ্যাল মিডিয়ায় কিন্তু যারা বিরোধী পক্ষে আছে, তৃতীয় পক্ষ আছে, তারাও এটা করতে পারে। কিন্তু আমাদের কেউ যদি করে অবশ্যই আমি প্রতিবাদ করব। এভাবে এটা তো আমাদের ফেভারে যাচ্ছে না। ম্যামের বিরুদ্ধে কিছু সাইবার বুলিং, এটা কি আমাদের ফেভারে যাচ্ছে? এটা অবশ্যই আমাদের বিপক্ষে যাচ্ছে। ক্ষুব্ধ পক্ষ, আমরা ক্ষুব্ধ পক্ষ। মনে করছেন যে উনি আপনাদেরকে কি বলে দাবি রাখার চেষ্টা করছে, অথবা আপনাদেরকে সামনে এগোতে দিচ্ছে না, যেগুলি বললেন? আমি বলছি আমরা অবশ্যই ক্ষুব্ধ ছিলাম, সেটা পার্সোনালি ওনার উপর না, প্রশাসনিক কর্মকর্তা হিসেবে ওনার উপরে এবং প্রশাসনের উপরে। কিন্তু আপনি যখন দেখবেন যে ওনার সাথে আমার একটা এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং বা এক ধরনের কথোপকথন হয়েছে, এরপরে এইটাকে পুঁজি করে যখন ম্যামের বিপক্ষে লেখা হবে, আলটিমেটলি সেটা তো আমার বিপক্ষে যাচ্ছে, কেন আমি ওনার ছাত্র। সবাই ভাববে যে হামিম এই প্রতিবাদটা করেছে এবং হামিম এটা করাচ্ছে, এবং তখনও কিন্তু নির্বাচনের সময় পার হয়নি, বিকাল 5টার আগেই কিন্তু এটা 2টা-3টা থেকে চলতেছে। সুতরাং এটা কিন্তু আমাদের পক্ষে যায় না, অবশ্যই এটা আমাদের বিপক্ষে যায়। কিন্তু আমি দেখেছি অনেক অ্যাক্টিভিস্ট এটা এই ধরনের কাজ করেছে, এটা আমাদের ছাত্রদের ছেলেরা কিন্তু প্রতিবাদ করেছে। এমনকি আমি নিজেও কিন্তু বলেছি যে এই ধরনের কাজ অত্যন্ত অপ্রীতিকর, কেননা আমার মানে 5 আগস্টের পর থেকে দেখছি সোশ্যাল মিডিয়া কিন্তু বিভিন্ন ভাবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের সাইবার বুলিং এবং সাইবার হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। বিশেষ করে এই নির্বাচন কেন্দ্রিকতায় আমাদের বিভিন্ন প্রার্থী, সেটা খালি আমাদের দলের নয়, সকল দলের বিভিন্ন নারী প্রার্থী, তাদের কিন্তু হেনস্থা করা হচ্ছে। এটা নিয়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারংবার বলছি। সুতরাং এই বিষয়ে কিন্তু আমরা এই বিষয়ে আমার পক্ষে না, অবশ্যই আমার বিপক্ষে। এবং আমি আজকে তো সোশ্যাল মিডিয়ায় আসার সুযোগ হলো আপনাদের সামনে এটি প্রোগ্রাম, আমি সকলকে বলবো যে এই ধরনের কোনো খারাপ কাজ কেউ যেন না করে, কেননা এখানে বায়াসনেসের ব্যাপারে যে বড় একটা অভিযোগ আমি যতটুকু দেখছি, প্রশ্নটা একটু আপনাকে করি। একজন নারী বলবো, প্রথমত একজন নারী শিক্ষিকা বলবো, পাশাপাশি একটা স্পর্শকাতর নির্বাচনের অ্যাডমিনিস্ট্রেটিভ বা খুব একটা স্পর্শকাতর দায়িত্ব নিয়ে তিনি কতটা শক্ত অবস্থানে ছিলেন যে না, একটা শৃঙ্খলাবদ্ধ অবস্থাতে যেন এই নির্বাচন অনুষ্ঠানটা হয়। ওনার এই রোলটা, ওনার চেহারাতে, ওনার কথাতে সবকিছু কিন্তু স্পষ্টভাবে প্রতিমান হয়েছিল। এরপরে এই ধরনের পর আপনি বলেছেন যদি এটা, কিন্তু আমরা তো এখনো দেখছি যে এই ধরনের আমরা এবং বায়াসনেসের কথা বলা হচ্ছে। আপনার কাছে মনে হয়েছে যে কোনোভাবে বায়াস ছিলেন? উনি বায়াস ছিল পার্সোনালি ভাবে, তো আমি বলছি যে উনি বায়াস ছিল কিভাবে। তার আগে অ্যাডমিনিস্ট্রেশনই আপনার হচ্ছে বিভিন্ন ভাবে আমাদের প্রার্থীদের কিন্তু বিভিন্ন ভাবে আপনার এটা একটা মিডিয়া ট্রায়াল সকালে শিকার হয়েছে। এবং তার আগে আমি বললাম যে রোকে আপনার টিএসসি বুথে একটি ডাবল টিক দেওয়া একটি কাগজ পাওয়া গিয়েছিল ব্যালট, এটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া এসেছে। ম্যাম বাইরে ছিল, ম্যাম জানে না। একইভাবে অন্য একটা কেন্দ্রে সেখানে কিন্তু একজন কর্মকর্তা ব্যালট ঢোকানোর সময় তাকে কিন্তু প্রত্যাহার করা হয়েছে, এটা আপনার নিউজ মিডিয়া দেখলে বুঝবেন। এই 3টা ঘটনার পর যখন এটা শুনছি তখন কিন্তু একটা হিট অফ দ্য মোমেন্ট হয়ে গেছে এবং তখন একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর ম্যামের সাথে তৈরি হয়েছে। কিন্তু এখানে ম্যামের জায়গায় যদি অন্য কেউ থাকতো তার সাথে এটা তৈরি হতো, কেননা প্রশাসনিক কর্মকর্তা হিসেবে ম্যামকে এর আগে থেকেই চিনেন। এই পলিটিক্যালি কোনো ধরনের বায়াসনেস ওনার মধ্যে পেয়েছে আমার মনে হয় না, কেননা ম্যাম অত্যন্ত সাধারণভাবে চলাফেরা করে এবং সবকিছু ক্রিটিক্যালি দেখে না, খুব জেনারেলি দেখে। দেখেন ম্যাম যেমন বললো যে মহি আমার ছাত্র, মহি যদি ভালো হয় শিবির ভালো, ম্যাম কিন্তু এটা অত্যন্ত মানে নর্মালাইজ করে বলেছে। ঠিক একইভাবে আমি এই নির্বাচনী প্রচারণা 71 হলে গিয়েছিলাম, তো একটা রুমে যে আমি যে আপনার প্রিয় ছাত্র হামিম যেহেতু ভালো, ছাত্রদল ভালো সম্ভাবনা আছে না? না, এটা ছাত্রদলের একটা আমি একদম সোজা কথা বলি, আমার ঢাকা ইউনিভার্সিটি ছাত্রদল অবশ্যই ভালো, আমার ঢাকা ইউনিভার্সিটি, কিন্তু ঢাকা ইউনিভার্সিটি ছাত্রদল দিয়ে আমরা স্যাডলি এই যে আবার আরেকটা শুরু করে দিবে। আমি বলি কিন্তু এটা দিয়ে আসলে পুরো ন্যাশনাল লেভেলে ছাত্রদলকে কোনোভাবে রিপ্রেজেন্ট করছে না। এবং আমরা দেখেছি ছাত্রদল আসলে অন্যান্য জায়গায় যেটা দেখি, আমি ওকে বলেছি আসার পরে যে আরো রিফাইন্ড হতে হবে, আরো নলেজেবল হতে হবে, আরো পরিচালিত হতে হবে। এই যে ভুলগুলো ওরা করে, এটা আসলে ওদেরকে আরো ড্র্যাগ করে নিয়ে যাচ্ছে অ্যাজ আ স্টুডেন্ট লিডারশিপ। মানে এরকম তো দেখতে চাই না। কিন্তু আমার ছাত্র দলের স্টুডেন্ট, আর আমি এটা বলিনি, আমি এটা মেনশন করব কারণ আমার সাথে হামিমের একটা ঘটনা ঘটলো। এর পর আমার ডিপার্টমেন্টের ছাত্র দলের যে ছেলেরা আছে ওরা আমাকে টেক্সট দিয়ে সরি বলছে, মানে আপনি ঠিক আছেন, মানে আপনি ঠিক আছেন। হ্যাঁ, এটা তো হামিম আজকে আমি গতকাল রাতে ম্যামের ডিপার্টমেন্টে খোঁজ নিয়েছি যে আজকে ম্যাডামের ক্লাস আছে কিনা। আমাকে মেয়েরা বললো যে আজকে ম্যামের দুপুর 2টায় ক্লাস আছে, কিন্তু উনি ক্যান্সেল করেছে, এটা পেতে হলে রবিবার হয়তো যাওয়া যাবে। আমি চেয়েছিলাম যে ম্যামের ডিপার্টমেন্টে ম্যামের অফিস রুমে যে আমি দেখা করে আসবো এবং সরি বলে আসবো, যেহেতু তিনি আমার টিচার, এই জন্য আমি এটা চেয়েছিলাম, কিন্তু এটা সম্ভব হয়নি। পরবর্তীতে যখন শুনলাম ম্যাম এখানে আসবে এবং আমাকে আসতে হবে, তখন কিন্তু আমি এটা খুব ওয়েল অ্যাকসেপ্ট করেছি। আরেকটা বিষয় হচ্ছে আমি যেটা বলছিলাম যে একটা ক্রিটিক্যালি একটা কথা বলি, সেটা ম্যাম বললেন ঢাকা ইউনিভার্সিটির ছাত্র যেমন সবাইকে
রিপ্রেজেন্ট করে না, ঠিক একইভাবে মহিও কিন্তু পুরো শিবিরকে রিপ্রেজেন্ট করে না। ম্যাম এটা খুব জেনারেলাইজ ভাবে বলেছে যে মহি যদি শিবির হয় তাহলে শিবির হলো। ঠিক একইভাবে আমি 71 হলে প্রচারণা করতে গিয়েছিলাম, প্রচারণা করতে তো একটা রুমে যেয়ে দেখি 1000-এর উপর বই। তো আমি ওই ছেলেটার সাথে গল্প করলাম, সেই ছেলেটা আমাকে একটা বই গিফট করেছে এবং ছবি তুলেছে। পরে আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি যে এই আমি একটা রুমে গেলাম, যে আমাদের আগে আমরা হল রুম গুলো জানতাম টর্চার কেন্দ্র, কিন্তু আমরা এখানে দেখছি জ্ঞান বিজ্ঞানের চর্চা হচ্ছে এবং অনেক ভালো ভালো ছেলে রয়েছে যারা সাংস্কৃতিক চর্চা করে। পরবর্তীতে আমার দলে কিছু ছেলে যান, আমি কিন্তু জানি না সে ক্যান্ডিডেটস, আমি কিন্তু তার পক্ষে একটা বয়ান তৈরি করছি। তার 2 ঘন্টা পর আমার বিভিন্ন প্রার্থী, আমার দলীয় যে প্রার্থী আমাকে ফোন দিচ্ছে, ভাই আপনি এটা কি করলেন, ও তো আমার অপোনেন্ট ক্যান্ডিডেট। আমি তো বিপদে পড়ে গেছি যে এরকম ম্যামও যেমন জেনারেলাইজ করে বলছে, আমাদের লাইফে আমরা সবকিছু জেনারেলাইজ ভাবে দেখতে চাই। তো ম্যাম কিন্তু জেনারেলাইজ ভাবে শিবিরকে ভালো বলেছে, কিন্তু যারা ক্রিটিক্যালি থিঙ্ক করেছে তারা এটা ভালো হয়নি। ঠিক একইভাবে আমি ওই ছেলেকে কিন্তু আমি বলেছি যে ছেলেটা ভালো বা তার সাংস্কৃতিক চর্চা করছে, কিন্তু যারা ক্রিটিক্যালি দেখেছে তারা কিন্তু এটা ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পারেনি। এটা এক একজনের থিঙ্কিং লেভেল এক এক রকম। আর একটা জিনিস, ম্যামকে নিয়ে যে নোংরামি গুলো করা হলো, আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় করা হলো না, এখনো চলছে। সোশ্যাল মিডিয়ায় যেটা হলো শুরু হয়েছিল ওই দিনই, সেটা হচ্ছে ম্যামকে নিয়ে বিভিন্ন ভাবে তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে বিভিন্ন ভাবে তাকে হেনস্থা করছে। এমনকি আমি এআই এডিটের একটা ছবিও দেখলাম, যে অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। এবং আমি কিন্তু এটা আমাদের ছাত্রদের সকলে কিন্তু এটা ফিল করছে, কেননা এই ধরনের কাজ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে দেখেছি বিভিন্ন সংগঠন দ্বারা, কিন্তু আমরা কখনো অ্যাকসেপ্ট করছি না। ঠিক একই কাজ যদি আমাদের কোনো অ্যাক্টিভিস্ট, সে হোক কোন একটা ইউনিয়নের ছাত্র নেতা অথবা ইউনিয়ন নেতা, সেটাও কিন্তু অত্যন্ত খারাপ এবং সেটা প্রতিবাদ আমরা জারি রাখি এবং আমরা চাই না এরকম কিছু হোক। এবং আমরা আশা করছি যে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে যারা দেখছে, সেটা হোক আমাদের পক্ষের লোক অথবা বিপক্ষের লোক, প্রত্যেকের ঘরে তো মা বোন আছে। তো আপনারা এই জায়গা থেকে এই ফিলিংসটা নেই যে উনি একজন শিক্ষক, উনি কারো না কারো মা, কারো না কারো সন্তান, উনি কারো না কারো বোন, সেই জায়গা থেকে আপনারা এই ধরনের নোংরামি আর করবেন না। সেটা ওনার বিরুদ্ধে বিতর্ক হতে পারে, যদি একটা সিন ক্রিয়েট হচ্ছে এই নিয়ে পক্ষে বিপক্ষ, কিন্তু যেভাবে কনস্ট্রাকটিভ আলোচনা করেন, মানে আপনি এইভাবে কারো চরিত্র অথবা হেনস্থা আপনি করতে পারেন। মানে এতে করে আমরা খুব হয়ে যাচ্ছি যে আমরা কোথায় চলে যাচ্ছি। সোশ্যাল মিডিয়া কিন্তু শুধুমাত্র আমি আপনি যে ভাষাগুলি দেখেন, এটা কিন্তু যে সম্পর্কে জানে না সে কিন্তু ঠিক বিশ্বাস করবে। ঠিক রাইট। আজকের এই অনুষ্ঠানটা আমাদের করার প্রয়োজনীয়তা আমি এই কারণে অনুভব করেছি যে এটা নিয়ে তৃতীয় একটা পক্ষ যেটা ও ইঙ্গিত দিতে যাচ্ছে, তারা কি আসলে এটাকে ব্যবহার করে আমাদের সবাইকে একটা ফল পজিশনে অথবা এই একটা অন্যরকম হাইপ তুলবার চেষ্টা করছে কিনা, এই নিয়ে একটা প্রশ্ন তোলার সুযোগ আছে। শেষ কথা বলবেন? শেষ কি কথা বলবো? না, কোনো কিছু বলবার থাকলে। শেষ বেসিক্যালি কথার তো শেষ হয় না, টিচারদের তো আরো কথা শেষ হয় না। বাট আমার যেটা বলার হচ্ছে যে হামিমকে আমি চিনি, আমি আমার ছাত্র দলের অন্যান্য স্টুডেন্টদেরকেও চিনি। আমি যেমন শিবিরকেও ওন করি, আমি ছাত্রদলকে ওন করি, আমি বামের যারা আছে তাদেরকেও ওন করি, ওরা সবাই আমার স্টুডেন্ট। হ্যাঁ, এবং আমি বারবার 1000 বার আমি ক্ল্যারিফাই করেছি যে ভাই আমি কোনো পলিটিক্যাল ফ্যাকাল্টি না, আমাকে পলিটিক্সে তোমরা টেনো না, আমি জানতেও চাই না, কখনো জানতে চাইও নাই। হ্যাঁ, তো সেই দিক থেকে সবাই আমার স্টুডেন্ট। আমি আপনাকে মাত্র এসে বললাম যে 9 তারিখের পর কি হামিম ডাজ হি স্টপ বিং মাই স্টুডেন্ট? হি ডাজন্ট। হ্যাঁ, তো সেম ওয়ে সবাই আমার স্টুডেন্ট, আমি ওভাবে দেখি। এর জন্য আমার আসলে ওদের প্রতি কোনো রাগ ক্ষোভ নাই। আমার যেটা দুঃখ সেটা হচ্ছে যে অনলাইনে যে বিহেভিয়ার গুলো আমরা দেখি, এগুলো আসলে দিন দিন বাড়ছে। এবং আমরা যদি এই ধরনের অ্যাওয়ারনেস না রেজ করতে পারি, এই যে সামনের দিকে আমরা স্টুডেন্ট লিডারশিপ যদি দেখি, সেই লিডারশিপের যদি এই ধরনের ডিসেন্সিটাও না থাকে, শিক্ষকদেরও এই দায়িত্ব নিতে হবে। আপনারা যখন শেখান স্টুডেন্টসদেরকে এই বিষয়গুলিকে নিয়ে, সোশ্যাল অ্যাওয়ারনেস নিয়ে আপনাদের কথা বলা। আমি জেন্ডার ডেভেলপমেন্ট নিই, আমি ক্লাসে বলি, আমার ছাত্রছাত্রীরা সবাই জানে। হ্যাঁ, খুবই দুঃখজনক, এটা খুবই স্যাড। এবং আমি আসলে আমি না হয় একটা বয়সে চলে আসছি যে এগুলো আমার গায়ে লাগে না। হ্যাঁ, আমার কাছে ক্যারেক্টার অ্যাসাসিনেশন যেটা আসলে, বাট না, আপনি দেখেন আমি একটা বয়সে চলে আসছি, এরকম বানাচ্ছে, আমার কিছু, আমার তোয়াক্কাই করছি না, আমাকে কোডে যাক, আমি দেখছি না। কিন্তু একটা ইয়াং মেয়ে না, একটা ছোট মেয়ে কিন্তু সে খুব মেন্টালি এটা নিয়ে ডিপ্রেস। এবং আমি অহরহ এরকম কেস ডিল করি যেখানে সোশ্যাল মিডিয়াতে ওকে বুলিং করা হচ্ছে, বাজে কথা বলা হচ্ছে। আমার না হয় বাচ্চা হয়ে গেছে, আমি বড় মানুষ, পাত্তা দিই, কিন্তু ও তো ছোট, ওর লাইফ সামনে। হ্যাঁ, এক্স্যাক্টলি। এই ধরনের হ্যারাসমেন্ট, সেক্সুয়াল হ্যারাসমেন্ট এভাবে বাড়তে থাকলে এটা কিন্তু জাতিগত দায়। আমরা আসলে পিছিয়ে যাচ্ছি, আমরা কোনো দিকে সামনে যাচ্ছি না ইফ ইউ কন্টিনিউ ডুইং দিস। সো সেই দিক থেকে আমি মনে করি যে হ্যাঁ, ঠিক আছে, আপনারা ছাত্রদল করেন, আপনাদের মনে হচ্ছে যে আমি বায়াস, যদিও আমি বায়াস ছিলাম না, আই এম ভেরি স্ট্রিক্ট। আমার স্টুডেন্টরা জানে যে আমি ক্লাসে যদি মানে
পরীক্ষার হলে চিটিং করলে আমি খাতা টেনে নিয়ে নিই, এটাও সবাই জানে। আমি বলি 5 মিনিট পর খাতা নিতে আসবা, আবার আমারই খারাপ লাগে, আমি 1 মিনিট না যেতে আমি দিই যে আর দেখা করবা না, এই লাস্ট তোমার মর্নিং। হ্যাঁ, সো আমি আমার ছাত্রকে বকা দিয়েছি, সেটা আমি আর আমার ছাত্র এটা সবাই মানুষের হ্যাঁ, যে ম্যাডাম 5 মিনিট বলে 5 মিনিট রাখবে না, এটা ওরা মোটামুটি জানে, ইটস এ ড্রিল। হ্যাঁ, বাট আমি আসলে ওকে বকা দিয়েছি, আমার কিন্তু বকা দেওয়া পর্যন্ত শেষ। আমি কিন্তু ইন্টারভিউতে তার আগে বলেছিলাম যে আসলে আমি বকা দিব, আমি স্নেহ করি, সো এটা কোনো বিষয় না। এটা মিডিয়া, কিন্তু আপনার মিডিয়া তো সবসময় চেষ্টা করে কথায় মব, আমি বলেছি এটা কোনো মব না, আমি ওকে বকা দিতেই পারি, আবার আমি স্নেহ করি, আমারই তো স্টুডেন্ট, আমি বা যাবো কই, ও বা যাবে কই। কিন্তু এটাকে ধরে আপনাদের আমার উপরে খুব ক্ষোভ, আপনারা ধরে নিচ্ছেন যে আমি বায়াসড। ইভেন ইফ ইউ থিঙ্ক দ্যাট আই এম বায়াসড, ইউ ক্রিটিসাইজ মি কনস্ট্রাকটিভলি। আপনি এটা বলতে পারেন যে উনি কেন এটা নিচ্ছেন, কেন এটা করছেন না, তখন আমি যেহেতু কনস্ট্রাকটিভলি বলতে পারি যে ভাই 100 মিটারের মধ্যে এটা নিষেধ ছিল, আমি আমার স্ট্রিক্ট ফলো করছিলাম, আমি সেন্টারে প্রার্থী ঢুকতে দিব না, ঢুকতে দিচ্ছিলাম না, দিস আর অল উইদিন দ্য রুলস। কিন্তু আপনি আর সব ফেলে দিয়ে আমার ছবি, একদম দুনিয়া ছবি নিয়ে এডিট করছেন, এআই দিয়ে এডিট করছেন, বাজে বাজে কথা লিখছেন যেটা পড়াও যায় না। হ্যাঁ, এটা তো খুব বাজে, এটা তো খুবই দুঃখজনক। তার মানে কি আমাদের ছাত্র সমাজ এত মোরালি ডিগ্রেডেড হয়ে গেছে? এটা তো আমার জন্য কনসার্নিং। অ্যাজ আ মানে আমার মেয়ে নাই, মাঝে মধ্যে মনে হয় যে আপনি হয়তো এরকম অবস্থা যদি সবাই সহ্য করতে পারে না, সবাই সহ্য করতে, বয়সেরও বিষয় আছে। অনেক ইয়াং মেয়েরা এর জন্য অনেক ডিপ্রেশনে চলে যায়, ভয় পায়। আমি তো ভয় পাচ্ছি না, কিন্তু ওরা ভয় পায় যে ম্যাডাম আমাকে এরকম করে কেন, এটা আসলে। আর আমি মনে করি যে বাংলাদেশ যদি সামনের দিকে যেতে, আপনি বলেছেন কনক্লুডিং রিমার্কস দিতে, বাংলাদেশকে যদি সামনের দিকে নিয়ে যেতে হয় তাহলে তো কে নিবে? ছাত্র সমাজই নিবে। তো আমাকে যে গালিগুলা দেওয়া হচ্ছে, এটা তো কোনো না কোনো ছাত্র বা ছাত্র গোত্রীয় ছেলেপেলেরই দিচ্ছে, ইয়াং ছেলেপেলে, নিউ জেনারেশন। তো তোমাদের মুখের ভাষা যদি এত খারাপ হয়, তোমরা যদি কথায় কথায় একটা মেয়েকে এত বাজেভাবে গালি দিতে পারো, ছবি পেয়ে এডিট করতে পারো, এটা তো তোমার ফ্যামিলি তো ঘুরে আসতে বেশিক্ষণ লাগবে না। তুমি কি কখনো বাবা হবা না? তুমি কেমনে জানো তুমি ছেলের বাবা হবা? তুমি কি মেয়ের বাবা হবা না? তোমার মেয়ের সাথে যদি এই ঘটনাটা একদিন ঘটে, ধরো 10-15 বছর পরে, 20 বছর, হ্যাঁ ধরে নিলাম তার বোনও নাই, তার মাও ধরে নিলাম যে মনে করেন যে আল্লাহ মাফ করুক মারা গেছে, সে আর তার বাবা থাকে, তাই তার মধ্যে সেই এমপ্যাথিটা গ্রো করে নাই। কিন্তু এটা তো নিজেকে সেলফ লার্ন করতে হবে। লার্নিং এর একটা হচ্ছে টু রিলার্ন, বারবার আমরা শিখতে থাকবো। তো আমার কাছে এটা যে তোমরা মনে করো না যে আসলে মেয়েদেরকে এভাবে করে হ্যারাস করে এখানে তোমার আসলে কোনো জিত হচ্ছে না। এটা খুব ছোট মানসিকতার একটা পরিচয়, এবং সামনের দিকে তুমি দেশকে আগায় নিতে তোমার তাহলে তো দুঃখজনক। এটাই আমার এটাই আমাদের আসলে সাইফিল করা উচিত না। অবশ্যই আমাদের শুধু সাইফিল করলে হবে না, কারণ লজ্জিত হয়ে লাভ নেই। এটা রিকভারি বা এটা ওভারকাম করার জন্য কি ইনিশিয়েটিভ নেওয়া যায় সেটা নিতে হবে। আমি ছাত্র রাজনীতি তো এই কারণে আপনি দেখুন আরেকটা বিষয় যে আমাদের এইবার প্যানেল গুলোতে কিন্তু নারী প্রার্থী খুবই কম। এর কারণ কিন্তু এই সাইবার বুলিং, স্ল্যাম শেমিং, বিভিন্ন সাইবার হ্যারাসমেন্ট। কারণ যারাই প্রার্থী হচ্ছে তাদেরকে নিয়ে বিভিন্ন এআইতে ছবি তৈরি করা হচ্ছে, বিভিন্ন আজে বাজে গালাগালি দেওয়া হচ্ছে, বিভিন্ন ফেক আইডি দিয়ে অনেক সময় এগুলো করা হয়, এবং এটা আমি উভয় সাইডে এই জন্য আমি ব্যক্তিগতভাবে ম্যামকে একটি কথা সকলের সামনে বলতে চাই যে ম্যাম, আপনাকে নিয়ে যারা আজে বাজে কথা লিখেছে, ফেক আইডি গুলো বাদ, কিন্তু কেউ যদি সাংগঠনিক পরিচয় নিয়ে লিখে থাকে, আপনি যদি আমাকে তার একটি স্ক্রিনশট বা প্রমাণ দেন যে এটা রিয়েল আইডি এবং সে এটা করেছে, আমি আমার জায়গা থেকে, যেহেতু আমি ছাত্র দলের সমর্থিত, যদি ছাত্র দল হয়, আমি তার বিরুদ্ধে যে আপনার সাংগঠনিক ব্যবস্থা সেটা তো নিব, সাথে আমি নিজে প্রশাসনিক ব্যবস্থা নিব। এটা সবার সামনে বললাম, এটা বড় একটা বিষয় হলো। অবশ্যই না, আপনি দিবেন, এটা সবাই দেখবে, এটা বলার জন্য বলা না। আরেকটা বিষয় হচ্ছে এই ধরনের যে কাজ, এইগুলো আমরা সবসময় কিন্তু আমরা নিরুৎসাহিত করি। এই ধরনের কাজ কখনোই করা উচিত না, সেটা আমাদের দল হোক বা অন্য কোনো দল হোক। কেননা আপনি আমাদের এই দায় কিন্তু শুধু ছাত্র সংগঠনগুলো বা ছাত্রদের না, এই দায় কিন্তু প্রশাসনিক ভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের। দেখেন, একটি প্রশাসনের আন্ডারে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনের প্রার্থীদের নিয়ে যখন এই ধরনের হেনস্থা করা হচ্ছে, প্রশাসন কিন্তু ইনিশিয়েটিভ নিতে পারতো। আমি যখন ছাত্র দলের একজন প্রার্থী হিসেবে বললাম যে ছাত্র দলের কেউ করলে আমি দায়িত্ব নেব, প্রশাসনের তো উচিত ছিল যে আমার আন্ডারে কোন প্রার্থী বা কোন শিক্ষার্থী যদি কাউকে স্ল্যাট শেমিং করে, বুলিং করে, সেটা আমি ব্যবস্থা নিব। গতকালকে আমরা একটু দেখলাম যে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে একজন নির্বাচিত হয়েছে, হেমা বা কিছু একটা নাম, এটার নাম মনে নাই, আমাদের একজন স্টুডেন্ট, তাকে কিন্তু আজে বাজে কথা লিখেছে, তাকে লিখেছে যে সেলেবস নাকি একটা লিখেছে, এটা নিয়ে প্রতিবাদ। এটা কি রিসেন্ট? কারণ এর আগে যতগুলো হয়েছে, কমিটি ফর্ম হয়েছে, আমরা সাথে সাথে ডিসপোজ করেছি। এইটা দায় কিন্তু প্রশাসনের রয়েছে, ঠিক একেবারে রাষ্ট্রের রয়েছে, কারণ আপনি রাষ্ট্রীয়ভাবে কিন্তু এগুলো নিয়ন্ত্রণ করতে হবে। আপনি 5 আগস্টের পর দেখছেন অহরহ এই কাহিনী করছে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু একজন নারী
কেউ মোরাল পুলিশিং করাচ্ছে, তিনি কিভাবে ওন্না পড়বেন কিভাবে পড়বেন না, তাকে নিয়ে আজে বাজে কথা লেখা হচ্ছে। আবার যে এই কাজে অভিযুক্ত তাকে কিন্তু মব জাস্টিস করে বা মব এখানে আমি একটু অ্যাড করি, এটা শুধু ওন্নাতে সীমাবদ্ধ নাই, যে হিজাব পড়ছে তারও তো এরকম শিং এঁকে দেওয়া হচ্ছে। মানে শুধুমাত্র যে নন হিজাবিজদের উপরে, হিজাবি নন হিজাবি সবার উপর নির্বিশেষে, মেয়ে হলেই একজন নারী হলেই তাকে সর্বোচ্চ কেন এটা হবে? নারী হওয়াটাই মনে হয় একটা অপরাধের একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। খুবই আমাদের জায়গা থেকে আমরা আমাদের দায়িত্ব যদি আমরা স্ট্রিক্টলি পালন করতে পারি, বিশেষ করে সংগঠন হিসেবে সাংগঠনিক ভাবে ঠিক একেবারে আমরা যে যেখানে দায়িত্বে রয়েছি সেই দায়িত্বশীল জায়গা থেকে আমরা যদি স্ট্রিক্টলি এগুলো মেনটেন করি, এগুলো ঠিক হয়ে যাবে। তার থেকে বড় কথা আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে। যে করছে এটা সম্পূর্ণ মানসিক একটি ব্যাপার। আমার মনে হয় এগুলো কোনো সুস্থ মানুষ, ভালো মনের মানুষ কিন্তু এগুলো করতে পারে না, কারণ এই ধরনের কাজ কোনো ভালো মনের মানুষ ভালোভাবে কিন্তু আসবে না। সুতরাং আমি এগুলো নিরুৎসাহিত করি এবং ইনশাআল্লাহ ম্যাম যেহেতু আমাকে দিবেন, আমি এগুলোর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিব এবং যা যা ব্যবস্থা নেওয়া যায় প্রশাসনিক দিলে। এখন তো ম্যামের কাহিনী, এটা তো অবশ্যই আমার দলের কেউ যদি, আমার দলের একজন কর্মী সে যদি তার জায়গা থেকে করে, যার সাথে করুক তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। আমার মনে হয় তোমরা কয়েকটা রেকারেন্ট যদি ব্যবস্থা নাও তাহলে আমি তো বলি আলিফ হয়ে যাবে। ওইটাই তো, কয়েকটা আসলে মানে ছাত্র সংগঠনের সিনিয়র যারা নেতা তারা যদি দুই একটা উদাহরণ তৈরি করতে পারে যে আমার সংগঠনের কোন শিক্ষার্থী এই ধরনের কোনো কাজ করতে পারবে না, এটা হলো। এবং হামিম যেটা বললো যে প্রশাসন নিচ্ছে না, প্রশাসন কিন্তু কিছুদিন আগে আলী হোসেন যে ইয়াটা করলো, ওর নামটা ভুলে গেলাম, করেছিল আলী হোসেন, তাকে কিন্তু প্রশাসনিক ভাবে কি করেছে, একাডেমিক্যাল কমিটি তাকে 6 মাসের, ওই কমিটিতে আমি ছিলাম, মানে কমিটি না ছোট কমিটিটাতে, মানে ইনস্ট্যান্ট, মানে আমরা সেই দিন রাতের 12টার মধ্যে আসলে ইয়াটা দিয়েছি। ওটা হচ্ছে প্রথম লেভেলে 6 মাসের সাসপেনশন, পরবর্তীতে থেকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট কমিটি যেটা আসলে ঢাকা ইউনিভার্সিটি ল এর আন্ডারে গঠিত, মানে এর পরবর্তী যে কোনো পদক্ষেপ ওই কমিটি থ্রুতে হবে, ওটাতে আমরা দিয়ে দিয়েছেন। আই এম ভেরি হোপফুল যে ওখান থেকে একটা স্ট্রিক্ট ইয়া হবে। এবং আমি বলেছি যে আসলে একটা কেস যদি দেখাই দিতে পারি আমরা স্ট্রিক্ট নিয়ে, তাহলে আর সবাই লাইনে চলে আসবে। আমরা কোন এটা এই বিষয়ে জিরো টলারেন্স, একটা গণধর্ষণে সে ইয়া করেছে, এটা তো অ্যাকসেপ্টেবল না। এবং এই কয়েকটা যদি আমরা খুব ফাস্ট, এই জন্য আসলে সেদিন 12:30টার মধ্যে, সেদিনও আমি কমিটিতে ছিলাম, আমরা রাতের মধ্যে বসে ফার্স্টে ইনিশিয়ালি প্রক্টরের এখতিয়ারের মধ্যে 6 মাসের সর্বোচ্চ ওটা আমরা করেছি, পরবর্তীতে সেক্সুয়াল হ্যারাসমেন্ট কমিটি যেটা সেটাতে পাঠানো হয়েছে, এবং আমরা মনে করি যে অনেক ফাস্ট ওটা নিষ্পত্তি হয়ে যাবে এবং আরো স্ট্রিক্ট পদক্ষেপ নেওয়া হবে। এবং আমি যখন ওকে ডেকেছি, আমি বলছি তোমার মতন 1-2টা স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রতে বাতিল হলে ঢাকা ইউনিভার্সিটির কোনো ক্ষতি হবে না, উল্টা লাভই হবে। হ্যাঁ, কারণ আমরা এরকম ধরনের স্টুডেন্ট চাইও না। এবং আমার এই একজনের কারণে ঢাকা ইউনিভার্সিটির যে ইমেজটা খারাপ হচ্ছে, পুরো দেশবাসী মনে করছে এরকমই স্টুডেন্ট, আসলে কিন্তু না, আমার ছাত্রছাত্রীরা এরকম না। হ্যাঁ, আর যারা এরকম তাদের এগেইনস্টে আমরা আসলে স্ট্রিক্ট অবস্থানে আছি, প্রশাসন আছে, এটা আমি প্রশাসন থেকে বলতে পারি। হ্যাঁ, যাক, আমি সর্বশেষ একটা কথা, যে আমি ম্যামকে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে সেদিন প্রতিবাদ করেছিলাম, কিন্তু আমি আবারও বলছি যে আমার প্রতিবাদের ভাষাটি ভালো হয়নি, ইনকারেক্ট ছিল। এবং সেখান থেকে আমি আবারও সরি যে ম্যামের কাছে পার্সোনালি, যে উনি আমার শিক্ষক সবশেষে আমার শিক্ষক, সুতরাং শিক্ষকের সাথে এই ধরনের ব্যবহার আমি আগে কখনো করিনি। ওই দিন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে করেছি এবং সেটা একটি খারাপ ভাবেই করা হয়েছে, এই জন্য আমি দুঃখিত ম্যামের কাছে। আমার দিকে তাকাই না বলবা, তুমি ওনার দিকে তাকাই বলে দুঃখিত ম্যামের কাছে। না না ঠিক আছে, না না ঠিক আছে, আমি জাস্ট কিডিং। আমার ছাত্রছাত্রীদের সাথে এরকমই আসলে, এবং ম্যাম স্টুডেন্ট ফ্রেন্ডলি আছে, ম্যাম কিন্তু অনেকে যে না ও ভালো, ম্যাম কিন্তু স্টুডেন্ট ফ্রেন্ডলি, অনেকগুলো ক্লাবের সাথে ম্যাম ছাত্ররা কিন্তু সরি বলার ইতিহাস খুব কম। আমরা নতুন করে things are changing, আমরা তো বাংলাদেশে নতুন করে ছাত্রদলের একজন নেতা, শীর্ষ নেতা, আমরা ভুল করলে ভুল স্বীকার করব, সেটা থেকে শিক্ষা নেব, এটা একটা বড় ধরনের প্রাপ্তি কিন্তু আমাদের, ভেরি গুড সাইন যে সরি বলাটা একজন ছাত্র নেতার পক্ষে, তাও এই বয়সে, যখন যখন ছাত্র নেতা হিসেবে আর কি, আমি সেটাই বলছি যে এই বয়সে তো কেউ সরি বলার মনে করে যে আমরা এই যে ইয়াংস্টার্স এর যে সরি বলার, এই যে আমাদের নতুন করে এটা আমরা যেটা যে দেখতে পাচ্ছি, এই ধারাটা আমাদেরকে নতুন করে আসা জায়গায়। প্রিয় দর্শক, যারা মুনামি যেটা বললেন যে বোনের কথা, আপনাদের সন্তানের কথা, আমরা একটা জিনিস ভুলে যাই, পুরুষ হিসেবে আমরা কিন্তু কোনো না কোনো নারীর গর্ভে জন্মগ্রহণ করেছি। নারীর গর্ভ ছাড়া আমরা পুরুষরা কখনোই ভূমিষ্ঠ হওয়ার সুযোগ ছিল না, এটা তো সত্য। আপনি মেয়ের বাবা হন, আর অন্য সবকিছু, আমরা কোনো না কোনো নারীর গর্ভ ছাড়া পৃথিবীতে আমরা আসার কোনো সুযোগ ছিল, এটা আমরা ভুলে যাই কেন? প্লিজ
আমরা সমালোচনা করি, কিন্তু চরিত্র হনন করা, এটা আপনারা যারা যে কোনো আঙ্গিকেই দেখুন, ধর্মীয় আঙ্গিক থেকে শুরু যে কোনো আঙ্গিকে, এর চেয়ে বড় অপরাধ আর কিছু হতে পারে না, আর কিছুই হতে পারে না। প্লিজ আমরা একটু ভাবি, নিজেদের একটু প্রশ্ন করি। এই প্রশ্ন রেখেই আর কথা না বাড়িয়ে এখানে শেষ করছি। প্রিয় দর্শক, ভালো থাকবেন। দর্শক আলোচনাগুলো শুনে বুঝতে পেরেছেন আসলে, যদি মনোযোগী শুনে থাকেন বুঝতে পেরেছেন যে আসলে এই ম্যাডাম রাজনীতির সাথে কোনো জড়িত না। তিনি একটু দুর্বলতা দেখিয়েছেন। যারা শিবির, যে ছাত্র নাম বলেছেন যে উনি যদি শিবির করে তাহলে শিবির নিশ্চয়ই ভালো, কারণ সে ভালো, কারণ ব্যক্তিগত আচরণ থেকে শিবিরকে তিনি অথবা এই ইনট্যাক্ট করেছেন। তো হামিম বলেছে, যাই হোক, এটাই হচ্ছে আসলে সৌন্দর্য, প্রত্যেকে ভুল বোঝা এবং প্রত্যেকেই নিজের অপরাধটা বোঝা। হামিম সরি বলেছে, হামিম বলছে ঠিক আছে, এবং ম্যাডামও সেটা বলছে আসলে আমি রেগে গিয়েছিলাম। এই হচ্ছে আসলে বাস্তবতা। প্রকৃতপক্ষে এখানে বুট কারচুপি বা শিবিরের পক্ষ না কিছু না, মূলত যারা যখন হেরে যায় তখন কিন্তু তাদের একটা অজুহাত দাঁড় করাতে হয় এই হেরে যাওয়াটাকে মানিয়ে নেওয়ার জন্য। আর ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় সে একই কাজটা করেছে। আপনি যখন দেখবেন নিজে যখন লুডো খেলেন মোবাইলের ভিতরে, যখন আপনি হেরে যাবেন তখন কিন্তু আপনি একটা অভিযোগ দিয়ে লুডো খেলা থেকে চলে যাবেন বা যে কোনো খেলা থেকে চলে যাবেন। যখন আপনি হেরে যাওয়ার যে একটা আমি বলবো শক্তি, এটাকে মেনে না নিতে পারলে আপনি খেলা শেষ হওয়ার আগে চলে যাবেন। এমন অনেকবার আমার সাথে হয়েছে যে ক্রিকেট খেলতেছি, এখন আমি ব্যাটিং করেছি, এত রান করেছি, এখন দ্বিতীয় জন এসে এত রান করবে, এখন তো আমি হেরে যাব, তখন আর খেলা বন্ধ। এমনকি এটাই হয়েছে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ওই বুট কারচুপি, বুট চুরি, জাল বুট, এগুলো আসলে কিছু হয়নি।